আপনি লুকায় থাকেন কোথাও? তার বাসায় গেছে। জেনারেলের ওয়াইফ কত অসহায় আকুতি, মানে বড় বড় পাথর দিয়ে দরজা ভেঙে ফেলছে, তারা ঢুকবে। দরবার হলে যখন সবাইকে বন্দি করে রাখা হয়েছে, সে সময় আসলে উন্নত দেশি বিদেশি সৈনিকদের একটা চক্র বিডিআর প্রধান শাকিল আহমেদের বাসায় হামলা করে এবং সে সময় শাকিল আহমেদের স্ত্রী খুব সম্ভবত জেনারেল শাকিলের যে এডিসি ছিলেন তাকে টেলিফোন করেন, তার কাছে সাহায্য চান। আসুন আমরা সেই অডিওটি শুনি। ম্যাডাম বলে আমাকে মেরে ফেলবে। কি আপনার আপনার কেউ আছে ওখানে? হ্যাঁ উপরে এখানে মেরে ফেলতেছে আমাকে। ধরছে আপনাকে? হ্যাঁ। কি বলছে আপনাকে? ম্যাডাম আপনার ওখানে কেউ আছে? হ্যাঁ। কারা? হ্যাঁ আমার ঘরের উপরে আপনি একা ওখানে? ম্যাডাম আপনি লুকায় থাকেন কোথাও? তার বাসায় গেছে। ম্যাডাম বাথরুমে আছে, দরজা খুলতেছে। আমার রুমে অ্যাটাক করছে ওরা। এখনই দরজাটা এখনই ভাগুক ম্যাডাম, আপনি হাতটা উঠে দিকে চলে যান। চলে যান ম্যাডাম, হাতটা উঠে চলে যান। আচ্ছা ধরুক ম্যাডাম, কিছু আসলে ম্যাডাম ধরুক, কিছু হবে না ইনশাল্লাহ। মানে আমরা এখানে দরজা বন্ধ হয়ে আছি, আমাদের কেউ নাই। লোক পাঠাইছি ম্যাডাম, আমি বলতেছি। আপনি থাকে না, আমি লাইনে আছি। লাইনে থাকতেন না কিছু? করুক ম্যাডাম। মেরে ফেলবে আমাকে, মেরে ফেলবে। বড় বড় পাথর দিয়ে দরজা ভাঙতেছে। আমি দেখতেছি ম্যাডাম। আর্মিকে বলছে না, আমি আসতেছি লাইনে আছি। আমার বাসায় আসতে বলো। বাসায় এবং দর্শক, এই পর্যায়ে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং দেখেন একজন জেনারেলের ওয়াইফ কত অসহায় আকুতি, মানে বড় বড় পাথর দিয়ে দরজা ভেঙে ফেলছে, তারা ঢুকবে। তিনি বলছেন যে সেনাবাহিনী কোথায়? খুব সম্ভবত এডিসি মাজহার, তিনিও হয়তো শহীদ, আমি যতটুকু জানি তিনিও শহীদ হয়েছেন। তো শাকিল আহমেদের স্ত্রী নাজদিন আহমেদ বারবার আকুতি করছেন সেনাবাহিনীকে আসলে আমার এই বাসায় যেন পাঠিয়ে দেওয়া হয়। এবং মানে যে অফিসারের কাছে তিনি সহযোগিতা চাচ্ছেন শাকিল আহমেদের এডিসি, তিনি বলছেন যে তারা দরবার হলের ভেতরে আটকা। মানে তারপরেও তিনি আশ্বস্ত করার চেষ্টা করছেন, সাহস দেওয়ার চেষ্টা করছিলেন শাকিল আহমেদের স্ত্রীকে। এবং এদিকে আপনি যদি দেখেন, আমি গত জুলাইতে আরেকটি অডিও আমার এই চ্যানেল থেকে দিয়েছিলাম, যেখানে শাকিল আহমেদরা যখন আক্রান্ত হন বিডিআরের দরবার হলে, তখন শাকিল আহমেদ যোগাযোগ করেন শেখ হাসিনার সাথে। পরবর্তীতে শেখ হাসিনার অফিস থেকে তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হয়। সেই অডিওটা আপনাদেরকে একটু শোনাই যে হাসিনা কত ধূর্ত এবং কত মিথ্যাবাদী ভূমিকায় ছিল, কতটা ঠান্ডা মাথায় আমাদের এই সেরা অফিসারদেরকে হত্যা করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় হাসিনা যোগ দিয়েছিল। এই অডিওটি শুনলে আপনারা আরেকটু স্পষ্ট হবেন। যদিও এটি গত 7ই জুলাই সম্ভবত আমার চ্যানেল থেকে আমি দিয়েছিলাম, আবার একটু আপনাদেরকে শোনাতে চাই।
আসসালামু আলাইকুম স্যার। মাননীয় প্রধানমন্ত্রী কথা বলবেন। দাও। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? মাননীয় প্রধানমন্ত্রী, সালাম আলাইকুম। এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিতভাবে এই সরকারকে হেয় করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই, শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর, এইটুকুই দাবি। হ্যালো। না, তোমরা এমনি আছো কেমন? সব ঠিক আছে? আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। তো আমরা আছি দৃঢ় অবস্থায়, আমরা কথা বলার চেষ্টা করছি, আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। তবে অনেক অস্ত্র হাতে নিয়েছে, অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী র্যাবকে অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আমরা এই মেসেজ ওখানে পৌঁছে যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী, র্যাব চলে যাবে ওই সেরকম ওই দিক থেকে, 2-3 সাইড থেকেই লোক চলে যাবে, 3 গেট থেকেই লোক যাবে, আর্মিও যাবে, র্যাবও যাবে। জি আপা, এটা যাবে। তোমরা একটা কাজ করাতে পারো যে কোনো রকম ছবিগুলি যারা করাচ্ছে তাদের ছবিগুলি তোলা। আমরা এটা নিচ্ছি আপা, আমরা ভীতু না। তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে, এই জন্য আমরা এই অবস্থায় আছি। আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। যাচ্ছে, কিন্তু আমার মনে হয় আবার মানে অন্যরকম ক্রস ফায়ারিং না হয় সেটাও দেখতে হবে। না অবশ্যই এটা হবে না, আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। শুধু কারা কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার। জি আপা, ও আসছিল গুলি করতে আমাকে, ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই। আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএমজি। এনি ক্যাজুয়ালিটি? নো, এখন পর্যন্ত আমাদের জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা, বাট হতে পারে, কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে। আমি দেখি হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করছি। সাহস হারাচ্ছি না, আপনি দোয়া করবেন। জি, আমি ট্রুপ যাচ্ছে এবং হেলিকপ্টার পাঠাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, হাসিনার এই যে ধূর্ত যে কথোপকথন, আপনি যদি দেখেন যে র্যাব মুভ করেছে, র্যাবকে কাজ করতে দেওয়া হয়নি, র্যাবকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। র্যাব গেটেই ছিল কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। সে বলেছে সেনাবাহিনী মুভ করছে, সেনাবাহিনীকে মুভ করার নির্দেশই দেওয়া হয়নি। যারা মুভ করতে চেয়েছিল তারা চেষ্টা করার পরেও তাদেরকে নিবৃত্ত করা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। যারা এই উদ্যোগী হয়ে চেষ্টা করেছে, প্রতিবাদ করেছে, প্রত্যেকটা মানুষকে, এবং 3 গেট দিয়ে যাচ্ছে। এবং এর মধ্যেও দেখেন হাসিনার যে কৌশল, সে জানতে চাচ্ছে যেন ক্রস ফায়ারিং না হয়, অর্থাৎ হাসিনার যেই পরিকল্পনায় যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা কেউ যেন হত্যাকাণ্ডের শিকার না হয় আমাদের বিডিআর এর তৎকালীন অফিসার এবং অফিসারদের হাতে, সেটি আবার সে ইনশিওর করার নির্দেশনা দিচ্ছে। এরকম গোলাগুলির মধ্যে সে নির্দেশ দিচ্ছে ছবি তুলে রাখো, মানে ফাইজলামির আর শেষ নাই আর কি। এবং বাট শাকিল আহমেদ মানে ওরকম মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও, এরকম একটা পরিস্থিতিতেও আমি বলবো যে তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় সাহসিকতার সঙ্গে এবং একজন বাহিনী প্রধান হিসেবে সরকার প্রধানের প্রতি তার যেভাবে কথা বলার কথা তিনি সেভাবে কথা বলেছেন, এটা অবশ্যই প্রশংসাযোগ্য। তো খুবই ঠান্ডা মাথায় এই ঘটনাটি ঘটানো হয়েছে। এবং দেখেন 2009-এর পর থেকে আজকে 2026, এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। তারপরে ভালো যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসে অনেক ফুল স্টপ, অনেক নো ইফ বাট ফুল স্টপ বাদ দিয়েও একটি তদন্ত কমিটির একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট আমরা যে আলোর মুখ দেখুক এবং সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে অত্যন্ত দ্রুত গতিতে। পাশাপাশি বিডিআর এর এই বিচারের নামে হাসিনা নিরীহ, এর মধ্যে অপরাধীও থাকতে পারে, বাট এর মধ্যে অধিকাংশই নিরীহ মানুষ গত বছরের পর বছর জেল খাটছেন, বছরের পর বছর জেলে আটকে আছেন। উপরের নির্দেশে তাদের জামিন হচ্ছে না, জামিন হতে যেও হচ্ছে না, জামিনের শুনানি হচ্ছে না, নানা রকম কাহিনী চলছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় দফায় দফায় কিছু মিডিয়া সদস্য জামিনে মুক্ত হয়েছেন, কিন্তু তারপরেও এখনো অনেকেই ঝুলে আছেন বছরের পর বছর ধরে। এবং গত 16-17 বছর ধরে এই যে বিচারের নামে প্রহসন, আমার মনে হয় যে সেই জায়গা থেকেও এদেরকে রেহাই দেওয়া উচিত। যারা নিরীহ, অর্থাৎ মানে বাহিনীতে আসলে অপরাধ করলে একসাথে সবাই মানে অন্তর্ভুক্ত হয়ে যায়, আইনটা এমনই। কিন্তু তারপরেও আমার মনে হয় যে এখন পর্যন্ত ধরেন বিডিআর কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী যে আভাস আমরা পেয়েছি, তাতে আমার মনে হয় যে নিরীহ বিডিআর সদস্য যারা ছিলেন তাদের ব্যাপারে আরেকটু সহজ ভূমিকা আমাদের নেওয়া উচিত, কারণ তারা এ পর্যন্ত অনেক বেশি নির্যাতিত হয়েছেন, অনেক বেশি বিপদগ্রস্তই আমি বলবো।